রিটায়ারমেন্ট প্ল্যান বানানোর জন্য আজকে কি খরচা করছেন সেটা নিয়ে আপনাকে প্ল্যান করলে চলবে না। ভবিষ্যতে কত টাকা খরচ হতে পারে সেই হিসাবে আপনাকে রিটায়ারমেন্ট পারপাস আপনাকে বানাতে হবে। যদি আপনি প্রপার রিটায়ারমেন্ট প্ল্যানিং যদি আপনি করতে চান তাহলে আপনাকে ওয়ান পেজ অ্যাকশন প্ল্যান আপনাকে অবশ্যই মানতে হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা কি মানে কত টাকা পারপাস কীভাবে জমাবেন সেটার জন্য। আজকের যে রিটায়ারমেন্ট প্ল্যানিং আমরা যেটা আমরা জানবো এই ভিডিওতে, একদম স্টেপ বাই স্টেপ একদম পুরো সব কিছু আমি এখানে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি একটু লম্বা হবে, ঠিক আছে? ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা স্কিপ করবেন না কেউ। ভিডিওটি অবশ্যই সব পুরো স্টেপ বাই স্টেপ পুরো দেখাবো আমি এখানে, আপনারা দেখবেন স্টেপ বাই স্টেপ একদম ক্যালকুলেশন করে, লাইভ ক্যালকুলেশন করে সব কিছু এর মধ্যে দেখানো আছে যে একটা প্রপার রিটায়ারমেন্ট প্ল্যান কিভাবে আপনি একটা গড়বেন বা একটা রিটায়ারমেন্ট প্ল্যানিং কিসের জন্য আপনার প্রয়োজন, সব কিছু পুরো একদম A to Z এর মধ্যে আপনি পাবেন এই ভিডিওর মধ্যে। এই ভিডিওটা দেখার পর রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে আপনারা কোনো ভিডিও দেখতে লাগবে না, এটুকু আপনাকে বলতে পারি, ঠিক আছে? এভাবেই ভিডিওটা আমি সাজিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে। কারণ বৃদ্ধকাল তো সবারই তো একটা সময় আসবে, তাই না? বৃদ্ধকাল তো সবারই একটা সময় আসবে, রিটায়ারমেন্ট তো সবাইকে নিতে হবে, রিটায়ার তো সবাইকে করতে হবে। তো সেই জন্য ভিডিওটি সবার জন্য প্রযোজ্য। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। দেখুন, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত আমরা যে কঠোর পরিশ্রম করি তার একটি প্রধান উদ্দেশ্য হলো আমাদের পরিবারকে সুরক্ষিত রাখা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, যখন আপনার কাজ করার সামর্থ্য কমে আসবে, ঠিক আছে, আপনার কাজ করার সামর্থ্য কমে আসবে, তখন আপনার জীবন কেমন হবে? যখন নিয়মিত বেতন আসা বন্ধ হয়ে যাবে, তখন আপনার চিকিৎসার খরচ, দৈনন্দিন প্রয়োজন এবং পছন্দের জীবনধারা কিভাবে বজায় থাকবে? উত্তর হলো সঠিক অবসর পরিকল্পনা, মানে রিটায়ারমেন্ট প্ল্যানিং। আপনি যদি আজ থেকেই রিটায়ারমেন্ট প্ল্যানিং যদি শুরু করেন, মাসে কত SIP করলে 60-এর পরেও নিশ্চিন্তে চলবে, এই ভিডিওতে একটি কাগজে কলমে হিসেব দেখাবো। কত কর্পাস লাগবে, কোন ইনভেস্টমেন্টে কত রাখবেন, আর রিটায়ারমেন্টের পর মাসিক ইনকাম কিভাবে তুলবেন, সেটা স্টেপ বাই স্টেপ আমি পুরোপুরি এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটি আবার বলছি আপনাদেরকে, ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবেন না। আমি কিন্তু এখানে A to Z একদম স্টেপ বাই স্টেপ খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু আমি এখানে আলোচনা করেছি, ঠিক আছে? তো চলুন ভিডিওর মেন পর্বে যাওয়া যাক। প্রথমে আমরা একটু জেনে নিই কেন অবসর পরিকল্পনা এত জরুরি। অবসর পরিকল্পনাটা কেন এত জরুরি? অনেকেই মনে করেন অবসর পরিকল্পনা করা একটি অতিরিক্ত কাজ, কিন্তু কিছু বাস্তব কারণ আছে যা প্রমাণ করে এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। যেমন 1 নম্বর হচ্ছে আপনার মুদ্রাস্ফীতির সমস্যা, ঠিক আছে, প্রবলেম অফ ইনফ্লেশন। আজ থেকে 20 বছর পর একটি চায়ের কাপের দাম কত হবে? ধরুন আজ তা 10 টাকা আছে, 10 টাকা যদি হয়, 20 বছর পর মুদ্রাস্ফীতির কারণে তা 30 থেকে 40 টাকা হতে পারে, ঠিক আছে? আপনার বর্তমান সঞ্চয় ভবিষ্যতের জীবনযাত্রার জন্য যথেষ্ট নাও হতে পারে। আপনার বর্তমান সঞ্চয় ভবিষ্যতের জীবনযাত্রার জন্য যথেষ্ট নাও হতে পারে। তারপরে কি, দ্বিতীয় নম্বর কি, ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয়, মানে রাইজিং মেডিকেল এক্সপেন্সেস। বয়স বাড়ার সাথে সাথে চিকিৎসার খরচ বাড়ে, তাই তো? বয়স বাড়ার সাথে সাথে চিকিৎসার খরচও কিন্তু বাড়ে। যখন আপনার নিয়মিত আয় থাকবে না, তখন এই খরচ সামলানো একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, ঠিক আছে? তারপরে কি, সামাজিক পরিবর্তন। যৌথ পরিবার প্রথা এখন অনেকটাই ভেঙে যাচ্ছে, তাই বার্ধক্যে সন্তানদের উপর নির্ভরশীল না থেকে স্বাবলম্বী হওয়ার জন্য পরিকল্পনা করা অপরিহার্য। তারপরে কি, দীর্ঘায়ু, লংজিভিটি। এখন মানুষের গড় আয়ু অনেক বেড়েছে, এর মানে হলো আপনাকে অবসর জীবনের জন্য আরো বেশি দিনের সঞ্চয় করতে হবে, ঠিক আছে? এই কারণগুলোই প্রমাণ করে যে অবসর পরিকল্পনা করা কোনো বিকল্প নয়, এটি একটি অপরিহার্য প্রয়োজন আমাদের জন্য। তাহলে এবার আমরা দেখি স্টেপ বাই স্টেপ, আমরা 10টা স্টেপে দেখব, ঠিক আছে? 10টা স্টেপে দেখব। স্টেপ 1 কি আছে? স্টেপ 1, আপনার লাইফস্টাইল গোল ঠিক করুন। আপনার লাইফস্টাইল গোল ঠিক করুন। প্রথমে ঠিক করুন কোন শহরে থাকবেন,
প্রথমে ঠিক করুন কোন শহরে থাকবেন, কি লাইফস্টাইল চান, ভ্রমণ বা হবি এসব লিখে ফেলুন একটা কাগজে। আজকের খরচের উপরেই পুরো প্ল্যান দাঁড়াবে। আজকে আপনার বর্তমানকালে যে খরচটা আছে সেই খরচটার উপরেই ডিপেন্ড করছে আপনার পরবর্তী জীবন। ঠিক আছে, কাগজে কলমে কি লিখবেন, রিটায়ারমেন্ট এজ মানে কত কত সালে মানে কত বছরে আপনি রিটায়ারমেন্ট করতে চাইছেন, 60 বছরে করতে চাইছেন না 58 বছরে করতে চাইছেন না 55 বছরে করতে চাইছেন। ঠিক আছে, কোথায় থাকবেন, নিজ শহরে না অন্য শহরে, মানে নিজের যেখানে জন্মস্থান সেখানে থাকবেন না আপনি অন্য কোথাও গিয়ে থাকতে চাইছেন। মাসে খরচ মাসে কত খরচ চান আজকের টাকায়, মানে আজকের টাকায় মাসে কত টাকা খরচ চান আপনি তখন। বড় ব্যয়, বড় ব্যয় কি কি, বড় ব্যয় যেমন হচ্ছে ট্রাভেল, হেলথ কেয়ার, গিফট বা ডোনেশন, এগুলো একটা বড় আমরা ব্যয়ের মধ্যে ফেলি। ঠিক আছে, প্রথমে এই জিনিসগুলো আপনারা নোট ডাউন করুন। তারপরে কি দেখবো, স্টেপ 2, ইনফ্লেশন অ্যাডজাস্টেড খরচ হিসাব করুন। ঠিক আছে, ইনফ্লেশন অ্যাডজাস্টেড খরচ হিসেব। ধরি আজ আপনার মাসে খরচ আছে 40,000 টাকা, আপনার আজকে মাসে খরচা আছে 40,000 টাকা। 25 বছর পরে যদি আমরা 6% ইনফ্লেশনে যদি এটা হবে প্রায় 1,72,000 টাকা। মানে আজকে 40,000 টাকার খরচ যদি মানে 25 বছর পর মানে এই টাকাটা গিয়ে দাঁড়াবে, যদি আমরা 6% ইনফ্লেশন হিসাব যদি আমরা ধরি তাহলে এটা গিয়ে দাঁড়াবে আপনার কত, 1,72,000 টাকা। তাই প্ল্যান বানাতে আজকের খরচ নয় ভবিষ্যতের খরচ ধরতে হবে। ঠিক আছে, রিটায়ারমেন্ট প্ল্যান বানানোর জন্য আজকে কি খরচা করছেন সেটা নিয়ে আপনাকে প্ল্যান করলে চলবে না, ভবিষ্যতে কত টাকা খরচ হতে পারে সেই হিসাবে আপনাকে রিটায়ারমেন্ট পারপাস আপনাকে বানাতে হবে। ক্লিয়ার? তো আমরা এখানে একটা ফর্মুলা দেখব, সেই ফর্মুলা হিসাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমি। একটা সিম্পল ফর্মুলা, ভবিষ্যতের খরচ ইকুয়াল টু আজকের খরচ ইন্টু 1 প্লাস হচ্ছে ইনফ্লেশন, মানে 1 প্লাস হচ্ছে 6% ইনফ্লেশন পাওয়ার বছর। উদাহরণ দিয়ে যদি আমি দেখাই, আজকের মাসিক খরচ ধরুন আপনার 40,000 টাকা। ঠিক আছে, আজকের মাসিক খরচ আপনার ধরুন 40,000 টাকা। তাহলে রিটায়ারমেন্ট পর্যন্ত সময় আপনার হাতে আছে কত, 25 বছর। আপনার হাতে 25 বছর আছে রিটায়ারমেন্টের সময়। ঠিক আছে, এবার ইনফ্লেশন আমি কত ধরলাম, ইনফ্লেশন ধরলাম 6% ইনফ্লেশন। ভবিষ্যৎ মাসিক খরচ 40,000 ইন্টু 1.06 পাওয়ার 25 ইকুয়াল টু আপনার হচ্ছে 1,72,000 টাকা পার মান্থ। ঠিক আছে, মানে এই 40,000 টাকাটা আপনার 60 বছরে গিয়ে আপনার আজ থেকে 25 বছর পর গিয়ে দাঁড়াবে 1,72,000 টাকা। ঠিক আছে, বার্ষিক ইকুয়াল টু মানে আপনার বার্ষিক তাহলে কত খরচা হচ্ছে, 20.6 লাখ, 20.6 লাখ টাকা আপনার বছরে খরচা হচ্ছে। যদি এই 1,72,000 টাকা যদি পার মান্থ খরচা হয় তাহলে আপনার খরচা হবে 20.6 লক্ষ টাকা আপনার প্রতি বছরে খরচ। একটু রুলসটা কিভাবে দেখবো, একটু রুলসটা আপনাদেরকে দেখিয়ে দিই। রুলস অফ 72 আমরা যদি ধরি তাহলে রুলস অফ 72 আমি আপনাদের শিখিয়েছি। ঠিক আছে, তো সেই রুলস অফ 72 যদি আমরা ধরি তো 6% যদি ইনফ্লেশন হয় তাহলে আমাদের প্রায় 12 বছরে খরচ দ্বিগুণ হচ্ছে, তাই না? 12 বছরে খরচ দ্বিগুণ হচ্ছে। ফুয়েল মেডিকেল খরচ ইনফ্লেশনে বেশি হতে পারে, এটা কনজারভেটিভ ধরা ভালো। আপনার আজকের মাসিক খরচ কত কমেন্টে লিখুন, আমি রিপ্লাই আপনার ফিউচার ভ্যালু বলে দেব। ঠিক আছে, আপনারা কমেন্ট করুন আপনার মাসিক খরচ কত আছে, সেই মাসিক খরচ আপনারা কমেন্ট করুন, তাহলে আমি আপনাদের সেই হিসাবে আপনাদের রিটায়ারমেন্টে আপনার গিয়ে মাসিক খরচ কত হতে পারে সেই সময় আপনার রিটায়ারমেন্ট আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এটা যারা বুঝতে পারেননি তাদেরকে একটু আমি ভেঙে ভেঙে একটু একটা জিনিস ক্লিয়ার করাচ্ছি। একদম সহজ ভাষায় আমি বুঝিয়ে বলছি, এখানে আমি একদম ডিটেলসে আপনাদের জন্য এই পুরো একদম এগুলো বানিয়েছি। ঠিক আছে, আমি স্লাইডগুলো পুরো একদম ডিটেলসে আপনাদের পুরো বোঝানোর জন্যই স্লাইডগুলো বানিয়েছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। ঠিক আছে, একদম সহজ ভাষায় আমি বুঝিয়ে বলছি আপনাদেরকে। ধরি আজ আপনি মাসে 40,000 টাকা খরচ করছেন। ঠিক আছে, মানে 40,000 টাকা আপনার মাসে খরচা। যদি দাম ইনফ্লেশন প্রতি বছর 6% করে বাড়ে, যদি প্রতি 6% করে বাড়ে তাহলে 1 বছর পর খরচ হবে কত, 1 বছর পর খরচ হবে কত, 1 বছর পর আপনার খরচা হবে 40,000 প্লাস হচ্ছে 6%, তাই তো? 1 বছর পর যদি আপনার 40,000 প্লাস 6% হয় তার মানে ইকুয়াল টু আমাদের হচ্ছে কত, 42,400 টাকা। 42,400 টাকা তাহলে আমাদের 1 বছর পর খরচা হচ্ছে। তাহলে 2 বছর পর খরচা হবে কত,
2 বছর পর খরচা হবে আমাদের এইটা 42,400 প্লাস হচ্ছে 6%, মানে 44,944। ঠিক আছে, 3 বছর পর খরচা হবে 44,944 প্লাস হচ্ছে 6% ইকুয়াল টু 47,640 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর, এখানে তো কম্পাউন্ডিং কাজ হয়, তো সেই কম্পাউন্ডিং এর হিসাবে আমি আপনাকে বললাম, ইনফ্লেশন তো কম্পাউন্ডিং এর সঙ্গেই তো যায়, তো সেই কম্পাউন্ডিং হিসাবে আমি আপনাদেরকে বললাম। তো এভাবে আপনারা কি করবেন, প্রতি বছর খরচ একটু একটু করে বাড়তে থাকবে। এখন কল্পনা করুন এইভাবে 25 বছর ধরে প্রতিবার 6% যোগ হতে থাকছে। ঠিক আছে, শেষে গিয়ে মাসিক খরচ দাঁড়াবে প্রায় 1,71,675 টাকা। তো আমি সেটা রাউন্ড ফিগারে ধরলাম 1,72,000 টাকা। ঠিক আছে, মানে 1,72,000 টাকা, অর্থাৎ আজকের 40,000 খরচ 25 বছর পর আপনার হবে 1,70,000 টাকা। বোঝাতে পেরেছি? পুরো ডিটেলস আপনাদেরকে বোঝালাম। ঠিক আছে, তারপরে কি দেখবো, তারপরে দেখবে স্টেপ 3, কর্পাস কত লাগবে আপনার, মানে 25 বছর পর যদি এখনকার 40,000 টাকা আপনি মাসে যদি আপনার খরচা হয়, তো 25 বছর পর কত কর্পাস আপনার দরকার বাকি টাইমটা আপনার কাটানোর জন্য রিটায়ারমেন্টের পরে। এখন প্রশ্ন, কত কর্পাস? 4% রুলে 1,72,000 ইন্টু 300 ইকুয়াল টু 5.16 করোড়, মানে 5,16,00,000 টাকা আপনার লাগবে। আর একটু কনজারভেটিভ হলে, মানে 3.5% ধরলে ওটা লাগতে পারে আপনার 5.9 করোড়। ভয় পাবেন না, ঠিক আছে, ভয় পাবেন না। এটা দীর্ঘ 20 থেকে 30 বছরে ধীরে ধীরে বানাবেন, 20 থেকে 30 বছরে দীর্ঘ ধীরে ধীরে আপনি বানাবেন। এই যে টাকার অ্যামাউন্টটা দেখে আপনার মনে হচ্ছে প্রচুর টাকা, এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। তো আমরা কিছু জনপ্রিয় পদ্ধতি দেখে নেব সেখানে। ঠিক আছে, এক হচ্ছে কি দেখবো, সেফ উইথড্রল রেট, SWR রুল। বছরে কর্পাসের 3.5 থেকে 4% তোলা সেফ ধরা হয়, মানে দীর্ঘমেয়াদিতে। 4% রুলের শর্টকাট, মাসিক খরচ ইন্টু 300। এই 300টা কি, 300 মাস, মানে যে 25 বছর যেটা দেখালাম না, এটা হচ্ছে 300 মাস। তো এইটা হচ্ছে মাসিক খরচ ইন্টু 300, এটা হচ্ছে আপনার মোট কর্পাস। ঠিক আছে, 3.5% হলে মাসিক খরচ ইন্টু 343। তো আমাদের উদাহরণ দিয়ে যদি আপনাকে দেখাই, ভবিষ্যৎ মাসিক খরচ ইকুয়াল টু 1,72,000 টাকা, 1,72,000 টাকা। 4% রুলে কর্পাস আপনার 1,72,000 টাকা, 1,72,000 ইন্টু 300 যদি হয়, তো 5.16 করোড়, 5,16,00,000 টাকা। ঠিক আছে, 3.5% কনজারভেটিভ নিলে 1,72,000 ইন্টু 343, মানে হচ্ছে আপনার 5,90,00,000 টাকা। ঠিক আছে, পদ্ধতি নাম্বার 2, ইনফ্লেশন অ্যাডজাস্টেড আয়ুষ্কাল পদ্ধতি। 25 থেকে 30 বছরের অবসর ধরা, রিটার্ন ইনফ্লেশনের পার্থক্য, রিয়েল রিটার্ন, কনজারভেটিভ নিন 1 থেকে 2%। ঠিক আছে, ক্যালকুলেটর বা প্ল্যানে যে প্ল্যানার থাকে, আপনি চাইলে গুগলে আপনি SWP ক্যালকুলেটর অনেক পেয়ে যাবেন আপনি সার্চ করলে, তো সেখানেও আপনি এই জিনিসটা দেখতে পারেন, দেখে নিতে পারেন, এটা প্ল্যানারটা টেস্ট করে নিতে পারেন একবার। ঠিক আছে, তারপরে কি দেখবো, স্টেপ 4, গ্যাপ অ্যানালাইসিস, যা আছে ভার্সেস যা লাগবে, মানে আপনার কাছে যা মানে অ্যাসেট আছে, ঠিক আছে, যা আছে ভার্সেস যা লাগবে। আপনার ধরুন আপনার ইপিএফ আছে, পিপিএফ আছে, এনপিএস আছে, মিউচুয়াল ফান্ড আছে, এফডি আছে, সব লিস্ট করুন। এরপর ফিউচার, মানে এই যে জিনিসগুলো আছে, মানে পিপিএফ, ইপিএফ, এনপিএস, বিদ্যমান মিউচুয়াল, মানে রানিং যে মিউচুয়াল ফান্ড আপনার চলছে বা এফডি চলছে, এগুলো একটা সব লিস্ট করুন। ঠিক আছে, এরপর ফিউচার ভ্যালু ধরে দেখুন গ্যাপ কত থাকছে। মানে ধরুন আপনার কাছে এখনই বর্তমানে আপনার কাছে 50 লাখ টাকার মানে মিউচুয়াল ফান্ড আছে, 50 লাখ টাকার মিউচুয়াল ফান্ড আছে, 10 লাখ টাকার এফডি আছে। ঠিক আছে, এগুলো সব মিলিয়ে ধরুন আপনার কাছে এখন বর্তমানে যদি ফিউচার ভ্যালু হিসেবে ধরা যায়, বর্তমানে ধরুন আপনার কাছে 2 থেকে 2.5 কোটি টাকা এই অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট করার পর আপনার হতে পারে। ঠিক আছে, তো এই অ্যামাউন্টটা বাদ দিয়ে আপনার যে অ্যামাউন্টটা থাকছে, ঠিক আছে, তো সেই অ্যামাউন্টটা মোটামুটি গ্যাপ আপ হচ্ছে। মানে ধরুন আপনার 5,16,00,000 টাকা তো করে দরকার, তো 5,16,00,000 টাকা থেকে এখানে এই যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, এই ইনস্ট্রুমেন্টের যে টাকাগুলো আপনার ফিউচার ভ্যালু হবে, সেই টাকাটা ওই 5,16,00,000 থেকে বাদ দিন।
ঠিক আছে, দিয়ে যে অ্যামাউন্টটা থাকছে, মানে ধরুন আপনার এখান থেকে 2 কোটি টাকা আপনার কর্পাস তৈরি হয়ে যাচ্ছে, তো তাহলে আপনার 5,16,00,000 থেকে যদি আপনি মাইনাস করেন, তাহলে আপনার 3,16,00,000 টাকার আপনার কর্পাস তৈরি করতে হবে। তো সেই 3,16,00,000 টাকার উপর এবার কত কি আসছে, এসআইপি আসবে, সেটাই আমরা বলবো। তো সেই গ্যাপই আমাদের এসআইপি লামসাম দিয়ে কভার করতে হবে। ঠিক আছে, যে গ্যাপটা থাকছে, যে গ্যাপটা মানে 2 কোটি ধরুন আপনার অলরেডি আপনার যা আছে এগুলো থেকে আপনার 2 কোটি হয়ে যাবে ফিউচার ভ্যালু। ঠিক আছে, তো আপনার বাকি থাকছে 3,16,00,000 টাকা। তো এই যে গ্যাপ আপটা পূরণ করার জন্য, এই গ্যাপ আপটা পূরণ করার জন্য মানে এই গ্যাপই আমাদের এসআইপি লামসাম দিয়ে কভার করতে হবে। তো লিস্ট ডাউন করুন যা আছে আপনার, কি কি আপনার কি কি ইনভেস্ট মানে কোন কোন ইনস্ট্রুমেন্টে আপনার ইনভেস্টমেন্ট করা আছে। ঠিক আছে, ইপিএফ, পিপিএফ বা এনপিএস ব্যালেন্স, বর্তমান মিউচুয়াল ফান্ড, স্টক, এফডি, বন্ড, গোল্ড, রিয়েল এস্টেট, পেনশন, অ্যানুইটি, ভাড়ার আয়, সম্ভাবনা। ঠিক আছে, এগুলো আপনি একটা লিস্ট ডাউন করুন যে এতগুলো আমার মোটামুটি মানে ইনভেস্টমেন্ট আছে বর্তমানে। তো তারপর কি করবেন, গ্যাপ ইকুয়াল টু টার্গেট কর্পাস থেকে বর্তমান ইনভেস্টেবল ও ভবিষ্যৎ ভ্যালু, অ্যাসেট থেকে টোটাল টার্গেট, তারপর থেকে গ্যাপ প্ল্যান, এসআইপি লামসাম টু ফিল গ্যাপ। এটা যদি কেউ যদি বুঝতে যদি কারোর অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন যে কোথায় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আপনাদেরকে ডিটেলসে আরো বলে দেবো। ঠিক আছে, ভিডিওটা এমনিই লম্বা হয়ে যাবে। তারপরে কি দেখবো আমরা, স্টেপ 5। তারপর আমরা দেখবো স্টেপ 5, অ্যাসেট অ্যালোকেশন, বয়স ভিত্তিক গাইডলাইন। দেখুন, বয়স যত বাড়বে ইকুইটি রিস্ক ধীরে ধীরে কিন্তু কমাতে হবে বা আপনাকে কমাতে হবে। 30-এ ইকুইটি থাকবে আপনার 70% হতে পারে। ঠিক আছে, 30-এ ইকুইটি 70% হতে পারে, 50-এ আপনার 50 থেকে 55%, কিন্তু সবটাই আপনার রিস্ক প্রোফাইল ডিপেন্ডেন্ট। গোল্ড 5 থেকে 10% ইনফ্লেশন হেজ হিসেবে রাখলে ভালো হয়। ঠিক আছে, ইকুইটিতে আপনি ইনভেস্টমেন্ট করুন, কিন্তু গোল্ডও যদি আপনি 5 থেকে 10% অ্যামাউন্ট যদি আপনি আপনার টোটাল যা ইনভেস্টমেন্ট আছে সেখান থেকে 5 থেকে 10% যদি আপনি গোল্ডে যদি ইনভেস্টমেন্ট করেন, সেটা কি হবে, সেটা ইনফ্লেশন হেজ হিসেবে ব্যবহার হবে। উদ্দেশ্য আমাদের কি, উদ্দেশ্য গ্রোথ প্লাস হচ্ছে ভোলাটিলিটি কন্ট্রোল। যদি আপনার 20 থেকে 30-এর এজ হয়, ঠিক আছে, 20 থেকে 30-এর এজ হয়, ইকুইটি হাই মানে 65 থেকে 80% আপনি ইকুইটিতে রাখতে পারেন। ডেট বা বন্ডে আপনি 20 থেকে 35% রাখতে পারেন। আর জরুরি তহবিল 6 থেকে 12 মাসের যে আপনার এমার্জেন্সি এক্সপেন্স যেটা আমরা বলি এমার্জেন্সি ফান্ড, সেইটা আপনি 6 থেকে 12 মাসের জন্য আপনি রেখে দেবেন। যদি আপনার 40 হয়, 40-এর এজে ইকুইটি কত রাখবেন, 50 থেকে 70% থাকবে আপনার ইকুইটিতে। ডেট থাকবে আপনার 30 থেকে 45%। এনপিএস বা ডেট ফান্ড বা বন্ডে থাকবে। ঠিক আছে, মানে ডেট বলতে ডেট 30 থেকে 45 মানে হচ্ছে এনপিএস, ডেট ফান্ড বা বন্ডে থাকবে। আর গোল্ডেও এখানেও রাখতে পারেন আপনি 5 থেকে 10%, এখানেও গোল্ডে রাখতে পারেন। যদি আপনার যদি আপনার মানে 50-এ গিয়ে যদি আপনি করেন, তো 50-এ গিয়ে কত লাগবে, রিটায়ারমেন্টের কাছেই চলে যাচ্ছেন কিন্তু আপনি। ইকুইটি ধীরে ধীরে কমান, 40 থেকে 55%, 50 এজে যখন চলে যাবেন তখন 40 থেকে 55% থাকবে আপনার ইকুইটিতে, 50%ও কিন্তু থাকবে না। ডেট বন্ড, ছোট মেয়াদের ইনস্ট্রুমেন্ট বাড়ান। হেলথ কভার নিশ্চিত করুন, আপনার হেলথ কভার নিশ্চিত করুন। টার্ম ইন্স্যুরেন্স বা যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে অবশ্যই নেই। ভুল এড়িয়ে যাবেন, ভুল এড়ান। 100% ফান্ড একই জায়গায় রাখা বা বারবার স্কিম বদলানো, শুধু ট্যাক্স দেখে ইনভেস্টমেন্ট করা। ঠিক আছে, এই ভুলগুলো আপনাকে এড়াতে হবে যে 100% আপনার কাছে যা ইনভেস্টমেন্ট আছে, যা ফান্ড আছে, আপনি সবকিছু একই মানে ইনস্ট্রুমেন্টে দিয়ে দিলেন। ঠিক আছে, একই ইনস্ট্রুমেন্টে 100% ফান্ড রাখবেন না। এটা একটা। বারবার স্কিম বদলানো, স্কিম বারবার বদলাবেন না। ঠিক আছে, শুধু ট্যাক্স দেখেই ইনভেস্ট করা, এটাও কিন্তু ভুল। এই ভুলগুলো কিন্তু এড়াবেন অবশ্যই। তারপরে কি, স্টেপ 6। স্টেপ 6-এ কি দেখবো, কত এসআইপি দরকার। বাস্তব উদাহরণ যদি দিয়ে দেখি কত এসআইপি আপনার দরকার, মানে ওই 5,90,00,000 টাকা যে আপনার কর্পাস লাগবে 60 বছর পর, তার জন্য আপনাকে কত টাকার এসআইপি করতে হবে। তাহলে ধরা হচ্ছে কত, টার্গেট কর্পাস 5,90,00,000, সময় আপনার হাতে আছে 25 বছর। ঠিক আছে, প্রি রিটায়ার রিটার্ন আপনার হচ্ছে 12% পার অ্যানুয়াল যদি আমরা ধরি, 12% রিটার্ন হিসেবে যদি আমরা ধরি, প্রয়োজনীয় মাসিক এসআইপি আপনার
লাগবে হচ্ছে 31,350 টাকা করে আপনার পার মান্থ আপনাকে এসআইপি করতে হবে, যদি কিনা আপনার বর্তমানে আপনার খরচা হয় 40,000 টাকা। ঠিক আছে, যদি আপনার বর্তমানে 40,000 টাকা খরচা হয় পার মান্থ, তাহলে আপনাকে আপনার রিটায়ারমেন্টের পর সেই খরচাটা সমভাবে চালানোর জন্য আপনাকে এই টাকাটা আপনাকে এসআইপি করতে হবে, এই ফান্ডটা ক্রিয়েট করার জন্য 5,90,00,000 টাকা কর্পাস বানানোর জন্য। আপনি ওটা অ্যাপ বা ক্যালকুলেটর দিয়ে যাচাই করে দেখতে পারেন। ঠিক আছে, আপনি যে কোনো এসআইপি ক্যালকুলেটরে আপনি যাচাই করে দেখতে পারেন। আরো দুটো কেস কি দেখবো, কর্পাস যদি আপনার ধরুন এই 5,90,00,000 আপনার লাগবে না, আপনার ধরুন লাগবে আপনার 3,66,00,000 টাকা, মানে আপনার এই যে 5,90,00,000 টাকা যে গ্যাপ বললাম না, গ্যাপ পূরণ করা। ঠিক আছে, তো সেই গ্যাপটা ধরুন আপনার কাছে অলরেডি ধরুন আপনার ফান্ড ইনভেস্টমেন্ট করা আছে কিছু, ফিউচার ভ্যালুতে হয়তো 2 কোটি 2.5 কোটি টাকা হয়তো আপনার হবে। তো সেই গ্যাপের জন্য আমি এই দুটো দেখাচ্ছি। যদি আপনার 3,66,00,000 টাকা যদি আপনার দরকার হয় কর্পাস, তাহলে আজ আপনাকে 25,000 টাকা খরচ ধরে, আজ 25কে খরচ ধরে ভবিষ্যতে আপনার এসআইপি করতে হবে 19,480 টাকা পার মান্থ। ঠিক আছে, 19,480 টাকা পার মান্থ আপনাকে এসআইপি করতে হবে যদি এই টাকাটা যদি আপনি বানাতে চান 25 বছরে। আর যদি আমরা এই টাকাটা বানাতে চান মানে 2,95,00,000 টাকা যদি আপনি বানাতে চান, তাহলে আপনার আজ 20,000 খরচ ধরে ভবিষ্যতে এসআইপি আপনাকে করতে হবে কত, 15,700 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? মানে এইটা যেটা আমি দেখালাম 5,90,00,000 টাকা, এটা হচ্ছে আপনার বছরে, মাসে হচ্ছে আপনার 40,000 টাকা খরচ। ঠিক আছে, মাসে যদি আপনার 40,000 টাকা যদি খরচ হয়, তাহলে আপনার এই কর্পাসটা লাগবে। আর যদি আপনার মাসে 25,000 টাকা খরচা হয়, তাহলে আপনার লাগবে 3,66,00,000 টাকা। ঠিক আছে, তার জন্য এই এসআইপিটা করতে হবে। আর যদি আপনার মাসে খরচা এখন হয় 20,000 টাকা, তাহলে আপনার লাগবে 2,95,00,000 টাকা। ঠিক আছে, তার জন্য আপনাকে 15,700 টাকা পার মান্থ আপনাকে এসআইপি করতে হবে। ক্লিয়ার? প্রথমে আপনার টার্গেট লিখুন, আমি রিপ্লাইতে এসআইপি আনুমানিক বলে দেবো। আপনি কমেন্টে আপনার টার্গেটটা লিখুন, কত বছর মানে কত বছর আছে আপনার হাতে আর কত টাকা আপনি মানে জমাতে চাইছেন। আমি আপনাকে পার মান্থ কত এসআইপি করতে হবে আমি আপনাকে বলে দেবো, কমেন্ট করুন। ঠিক আছে, ইপিএফ এনপিএস এমপ্লয়ার কন্ট্রিবিউশন থাকলে প্রজেক্টেড ফিউচার ভ্যালু যোগ করে এসআইপি কমে যাবে, যেটা গ্যাপ বেসড এসআইপি করুন। ঠিক আছে, যেটা আগেই বললাম আমি। 5.9 কোটি লক্ষ্যে 25 বছরে 12% রিটার্ন ধরলে প্রায় 31,350 এসআইপি লাগে। যদি আপনার টার্গেট 3,66,00,000 হয়, তাহলে প্রায় আপনার 19,480 টাকা পার মান্থ লাগবে। ঠিক আছে, ইপিএফ এনপিএস থাকলে এগুলোর ফিউচার ভ্যালু যোগ করে এসআইপি কমানো যায়। যদি আপনার কাছে এইগুলো থাকে, ইপিএফ এনপিএস এফডি, ঠিক আছে, এগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে তার ফিউচার ভ্যালু কত হতে পারে, সেই ফিউচার ভ্যালুটা এই অ্যামাউন্ট থেকে আপনারা বাদ দিতে পারেন। মানে এই যে অ্যামাউন্টটা থেকে, এই যে অ্যামাউন্টগুলো থেকে আপনারা বাদ দিতে পারেন, বাদ দিয়ে যে অ্যামাউন্টটা আপনার লাগবে সেই অ্যামাউন্টের উপর আপনি এসআইপি করতে পারেন। তারপরে কি স্টেপ আপ এসআইপি, আপনি চাইলে স্টেপ আপ এসআইপি করতে পারেন। প্রতি বছর 5 থেকে 10% আপনি এসআইপি মানে স্টেপ আপ করতে পারেন, মানে বাড়াতে পারেন প্রতি বছর। ঠিক আছে, এটা করলে কি হবে, এটা করলে টার্গেটে পৌঁছানো কিন্তু সহজ হবে। স্টেপ আপ এসআইপিটা করলে আপনার যে টার্গেট আছে সেই টার্গেটে কিন্তু পৌঁছানো কিন্তু সহজ হবে। ঠিক আছে, তারপরে কি দেখবো, স্টেপ 7 রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট মানে এটা ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনাকে করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট, রিটায়ারমেন্ট প্ল্যানের ছাতা হলো ইন্স্যুরেন্স। ঠিক আছে, রিটায়ারমেন্ট প্ল্যানের ছাতা হলো হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স আপনাকে কিন্তু রাখতেই হবে, ইন্স্যুরেন্স আপনার লাগবেই। যথাযথ টার্ম কভার, পর্যাপ্ত হেলথ কভার, এই দুটো জিনিস কিন্তু মাস্ট। ঠিক আছে, যথাযথ টার্ম ইন্স্যুরেন্স আর যথাযথ হেলথ ইন্স্যুরেন্স, এই দুটো কিন্তু আপনাকে মাস্ট নিতে হবে। সঙ্গে এমার্জেন্সি ফান্ডও আপনার রাখতে হবে। এমার্জেন্সি ফান্ড বলতে কি আমরা বুঝি, আমরা সবসময় বলি এমার্জেন্সি ফান্ড বলতে 6 মাস থেকে 1 বছরের জন্য আপনার যে বর্তমান যে খরচ হচ্ছে সেই খরচাটা যেন সবসময় আপনার কাছে 100% লিকুইড থাকে। ঠিক আছে, সেটা আপনি ব্যাংকে সেভিংসেও থাকতে পারে বা আপনার কাছে ক্যাশও থাকতে পারে। না থাকলে সুন্দর প্ল্যানও এক ঝড়ে ভেঙে পড়ে। এই রিস্ক ম্যানেজমেন্ট মানে এগুলো না থাকলে আপনার সুন্দরভাবে আপনি হয়তো প্ল্যান করলেন, কিন্তু সেই প্ল্যানও এক ঝড়ে কিন্তু ভেঙে পড়তে পারে। ঠিক আছে, টার্ম ইন্স্যুরেন্স কি, ইনকাম প্লাস হচ্ছে আপনার রিপ্লেসমেন্ট কভার,
60 থেকে 65 বছর টেনিয়র নিন, ঠিক আছে, 60 থেকে 65 বছর টেনিয়র নিন। হেলথ ইন্স্যুরেন্স পরিবার সহ যথাযথ কভার, রিটায়ারমেন্টে ইনফ্লেশন হিটেড খরচ এখানেই বেশি হয়, ঠিক আছে। হেলথ ইন্স্যুরেন্সেরই তো মানে আমাদের হেলথ ইন্স্যুরেন্স না থাকলে রিটায়ারমেন্টের সময় আমাদের এখানেই বেশি কিন্তু খরচা হয়, ঠিক আছে। কারণ যত এজ বাড়ে তত তো আমাদের শরীরে, আমি তো প্রথমেই বললাম যে যত আমাদের বয়স বাড়তে থাকে আমাদের কিন্তু শরীরের মানে নানান রকম রোগ জারি চলে আসে, তার জন্য হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু মাস্ট। পার্সোনাল অ্যাক্সিডেন্ট ও ক্রিটিক্যাল ইলনেস ফিনান্সিয়াল শক কমায়। হেলথ ইন্স্যুরেন্স থাকলে এই দুটো জিনিস থেকে আপনার ফিনান্সিয়াল শক কমাবে, ঠিক আছে। এমার্জেন্সি ফান্ড 6 থেকে 12 মাস পর্যন্ত, 6 থেকে 12 মাসের জন্য এমার্জেন্সি ফান্ড 100% লিকুইড রাখুন, যেটা আমি বললাম একটু আগে। 100% এই ফান্ডটাকে লিকুইড রাখবেন, কোথাও ইনভেস্টমেন্ট করবেন না, কিচ্ছু করবেন না এই টাকাটা, বিশেষ করে। ক্লিয়ার? স্টেপ 8 কি দেখবো? ট্যাক্স এফিসিয়েন্ট রোড ম্যাপ হাই লেভেলের। 80C লাইনে ইপিএফ, পিপিএফ, ইএলএসএস, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইত্যাদি লিমিট অ্যাগ্রিগেটেড। এনপিএস 80CCD 1B এ অতিরিক্ত 50,000 পর্যন্ত উপকারী টপ আপ, আর 80CD 2A এমপ্লয়ার কন্ট্রিবিউশন স্যালারি লিঙ্কড। নতুন পুরানো উভয় রেজিমে কিছু সুবিধা থাকে। ট্যাক্স রুল কিন্তু বদলাতে পারে। আমরা আজকে যে শুট করছি, শুটের সময়কাল রুল দেখে আপডেট রাখুন, ঠিক আছে। আমরা আজকে যে শুট করছি, আজকে আপনার হচ্ছে 19শে আগস্ট, ঠিক আছে। আজকে আমি যে ভিডিওটা শুট করছি, আজকে ভিডিওটা শুট করছি 19শে আগস্ট 2025, ঠিক আছে। তো ট্যাক্স রুল কিন্তু বদলাতে পারে। হয়তো আপনারা যখন দেখছেন 2026 সালে বা 2027 সালে যদি ভিডিওটা যদি দেখেন, তখন দেখবেন হয়তো রুলস কিছু হয়তো চেঞ্জ হয়েছে ট্যাক্সে, ঠিক আছে। তো সেই জন্য বললাম। স্টেপ 9 এক্সিকিউশন থেকে মনিটরিং থেকে রিব্যালেন্স। প্রথম এক্সিকিউশন কিভাবে করব? এক্সিকিউশন প্রথম করতে গেলে আপনাকে কেওয়াইসি, ফ্যাটকা, নমিনেশন ঠিক করুন, ঠিক আছে। এসআইপি অটোমেট করুন। ডেট বাকেটে গোল্ড ডেটের আগে এসটিপি দিয়ে ভোলাটিলিটি কমাতে পারেন, ঠিক আছে। এনপিএস এ ইকুইটি, কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট বন্ড মিক্স বয়স ভিত্তিক সেট করুন। মনিটরিং বছরে একবার রিভিউ করুন, টার্গেট ভার্সেস অ্যাকচুয়াল। এসআইপি বাড়ানো, স্টেপ আপ এসআইপি 5 থেকে 10% আপনি বছরে বাড়াতে পারেন। বড় লাইফ ইভেন্টে বিয়ে বা সন্তান, চাকরির বদল, এগুলো রিভিউ করুন, ঠিক আছে। রিব্যালেন্স কিভাবে করবেন? বছরে বা অর্ধ বছরে একবার টলারেন্স ব্যান্ড 5 থেকে 10% প্লাস মাইনাস করতে পারেন। বুম মার্কেটে প্রফিট বুক করে ডেতে শিফট করতে পারেন। ডিপে ইকুইটি টপ আপ, রিস্ক প্রোফাইল ড্রাইভেন। ডিপে যদি আপনি ইকুইটি টপ আপ করেন, রিস্ক প্রোফাইল এখানে ড্রাইভেন হবে, ওকে। তারপরে কি স্টেপ 10 রিটায়ারমেন্ট ইনকাম প্ল্যান, এসডব্লিউপি, অ্যানুইটি বা ল্যাডার। এসডব্লিউপি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, ডাইভার্সিফাইড, হাইব্রিড, শর্ট ডিউরেশন ডেট ফান্ড থেকে মাসিক পে আউট কর এফিসিয়েন্সি বিবেচনা করুন। অ্যানুইটি পেনশন নিশ্চিত পে আউট চাইলে আংশিক অ্যালোকেশন রেট ও ইনফ্লেশন প্রোটেকশন দেখুন। ডেথ ল্যাডার বিভিন্ন ম্যাচুরিটির বন্ড, এফডি, ডিপোজিট, ক্যাশ ফ্লো ও রিইনভেস্টমেন্ট রিস্ক ব্যালেন্স। এসসিএসএস বন্ড ডিপোজিট সিনিয়র ফোকাসড অপশন লিমিট রুলস চেক করে নিন। কনজারভেটিভ এসডব্লিউআর 3.5 থেকে 4% পার ইয়ার, মার্কেট কন্ডিশন অনুসারে অ্যাডজাস্ট। ভুল এড়ান, এক যন্ত্রে সব আয়, ইনফ্লেশন প্রোটেকশন না রাখা, ট্যাক্স ইম্প্যাক্ট না দেখা, ঠিক আছে। রিটায়ারমেন্টে শুধু একটা ইনকাম উৎস নয়, এসডব্লিউপি প্লাস অ্যানুইটি প্লাস বন্ড ডিপোজিট ল্যাডার মিক্স রাখলে ক্যাশ ফ্লো স্মুথ হয়। ইনফ্লেশন অ্যাডজাস্টেড পে আউট নিশ্চিত করতে বছরের শুরুতে রিভিউ করে তোলার রেট ঠিক করুন, ঠিক আছে। বছরের শুরুতে রিভিউ করে তোলার যে আপনার রেটটা 3%, 3.5% তুলবেন না 4% তুলবেন, সেটা ঠিক করুন। একটা 1 পেজ অ্যাকশন প্ল্যান নিন, ঠিক আছে। একটা 1 পেজ অ্যাকশন প্ল্যান নিন, আপনার খাতা কলমে মানে লিখুন যে বয়স, লাইফস্টাইল, খরচ লিখলাম বলে এটা টিক মার্ক করুন, ঠিক আছে। ইনফ্লেশন অ্যাডজাস্টেড খরচ কর্পাস বের করলাম, এটাও টিক মার্ক করুন, ঠিক আছে। গ্যাপ বেসড এসআইপি সেট করলাম, স্টেপ আপ অন
এটাও টিক মার্ক করুন। এগুলো আপনার হচ্ছে খাতাতে আমি লিখতে বলছি, খাতাতে লিখে টিক মার্ক করতে বলছি কোন কোন জিনিসগুলো আপনি করছেন, মানে করতে মানে কমপ্লিট হচ্ছে সেইভাবে টিক মার্ক দিতে। ইন্স্যুরেন্স এমার্জেন্সি ফান্ড ঠিক করলাম, এটাও টিক মার্ক করুন। এনপিএস পিপিএফ বিপিএফ মিউচুয়াল ফান্ড অ্যালাইন করলাম, এটাও টিক মার্ক করুন। রিভিউ ক্যালেন্ডার সেট করলাম বার্ষিক, এটাও টিক মার্ক করুন। ঠিক আছে, এভাবে একটা 1 পেজ অ্যাকশন প্ল্যান একটা আপনাকে বানাতে হবে। যদি আপনি প্রপার রিটায়ারমেন্ট প্ল্যানিং যদি আপনি করতে চান, তাহলে আপনাকে 1 পেজ অ্যাকশন প্ল্যান আপনাকে অবশ্যই মানতে হবে। ঠিক আছে, এইভাবে যদি আপনি মেনে চলেন, অবশ্যই আপনার রিটায়ারমেন্টের পর আপনার যে জীবনযাত্রা খুবই সুখকর হবে এবং ভালো হবে। ঠিক আছে, উপসংহার কি দেখব? অবসর পরিকল্পনা একটি ম্যারাথনের মতো, স্প্রিন্ট নয়। এর জন্য প্রয়োজন সঠিক জ্ঞান, ধারাবাহিকতা এবং কি ধৈর্য। সফলতার মূল মন্ত্র, আজ থেকে শুরু করুন। আপনার অবসর জীবনের লক্ষ্য নির্ধারণ করুন, একটি সুষম পোর্টফোলিও তৈরি করুন। ঠিক আছে, নিয়মিত বিনিয়োগ করুন এবং আপনার পরিকল্পনাটি পর্যালোচনা করুন। চূড়ান্ত বার্তা, মনে রাখবেন আপনার অবসর জীবন কেমন হবে তার সিদ্ধান্ত আপনাকে আজই নিতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকে রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে স্টেপ বাই স্টেপ গাইড। ঠিক আছে, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। মানে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে। আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো এরকম একটা হেল্পফুল ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে ইনভেস্টমেন্ট করুন, বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করুন, সাবধানে ইনভেস্টমেন্ট করুন। নমস্কার।